আজ গোটা বিশ্বের জন্য গর্বের দিন। সুনিতা উইলিয়ামস তাদের যে অবতরণ, নিরাপদে অবতরণ এবং তারপরে অবশ্যই বেশ কিছুদিন কোয়ারেন্টিন এবং তারপরেই ঘরে ফেরা, পুরো যে বিষয়টা সেই বিষয়টা আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিআইটিএম এর ডিরেক্টর অর্ণব চ্যাটার্জি। প্রথমেই আপনাকে এনকেটিভি বাংলায় স্বাগত। এবং আজকে গোটা বিশ্বের জন্য একটা গর্বের দিন। এই যে পুরো প্রক্রিয়া 9 মাস ধরে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, সেটাকে কাটিয়ে এই জায়গায় আসা, একটু যদি বলেন পুরো বিষয়। প্রথমেই নমস্কার এবং বিআইটিএম এর সকলকে স্বাগত। প্রথমেই বলি যে এই যে যাওয়া এবং আসা এবং কেন ডিলে হয় এই সম্বন্ধে আপনারা নাসার যে বুলেটিনগুলো আছে সেগুলো পড়লে অনেক বিশদে জানতে পারবেন। এবং আমার খুবই হালকাভাবে বলতে গেলে, খুবই ডাইলিউটেড ভাবে বলতে গেলে এটা বলা যায় যে মেন কারণ হচ্ছে ওদের যে স্পেসক্রাফট ছিল তাতে শিল্ডিং এর প্রবলেম এবং হিলিয়াম লিকেজের জন্য গোটা ব্যাপারটা ডিলেড হয়। কিন্তু যেটা সত্যি সত্যি আমাদের এবং সেগুলো যান্ত্রিক গোলযোগ, যেগুলোকে টেকনোলজি এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে ব্যাপারটাকে শর্ট আউট করা গেছে এবং তারা নিরাপদে ফিরে এসেছেন, এই সব থেকে বড় কথা। কিন্তু যে ব্যাপার আমাদের হিউম্যানিটির জন্য, আমাদের পুরো বিশ্বের জন্য আমাদের গর্বের কথা এবং ভালো কথা, সেটা হচ্ছে যে রিসার্চগুলো ওখানে গিয়ে, ওই যে 4 জন ক্রু মেম্বার ছিলেন ওখানে, ওনারা প্রায় 900 ঘন্টার রিসার্চ করেন এবং যেখানে 150 রকমের বিভিন্ন সাবজেক্টের উপরে রিসার্চ করা হয়। এই রিসার্চগুলোকে ডিভাইড করা মোটামুটি 5টা ভাগে ভাগ করা যেতে পারে। প্রথম হচ্ছে যে ওখানে প্ল্যান্ট সেল, আমরা এই ব্যাপারে একটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা আমাদের জন্মের পর থেকে বা আমরা আমাদের পৃথিবীতে পশু পাখি গাছপালা যাই দেখি না কেন, তারা সবাই দুটো জিনিসের ইনফ্লুয়েন্সকে অলমোস্ট দে টেক ইট অ্যাজ গ্র্যান্টেড। তারা ধরেই নেয় যে এটা আছেই সবসময়। একটা হচ্ছে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, যেটা আমাদের সবসময় নিচের দিকে টানছে এবং এত ভীষণভাবে টানছে, সেটা আমরা মাটি থেকে কয়েক ইঞ্চি লাফানোর চেষ্টা করলেই বুঝতে পারি যে সেটা কতটা শক্ত হয় ব্যাপারটা। মানে আমাদের নিজেদের বডি ওয়েটটাকে একটুখানি মাটি থেকে তোলার চেষ্টা করলে আমরা বুঝতে পারি, লাফিয়ে তোলার চেষ্টা করতে পারি, যে পারলেই বুঝতে পারি যে গোটা ব্যাপারটা কতটা জোরে আমাদেরকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে আসছে। এটা গেল মাধ্যাকর্ষণ। আর দ্বিতীয় কথা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। মানে আমাদের চতুর্দিকে যে বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল আমাদের উপরে সবসময় একটা মানে যে পারিপার্শ্বিকে যে একটা প্রেসার তৈরি করে রেখেছে, এই প্রেসারটা কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের বাইরে, মানে যেখানে ওপেন স্পেস, সেখানে নেই। কাজেই এই সিচুয়েশনের যদিও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে আমরা দেখতে পাই যে সেখানে সেখানে একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট তৈরি করা হয়, যাতে সেখানকার ক্রু মেম্বাররা, যাতে অ্যাস্ট্রোনটরা সেখানে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু তার বাইরে ওপেন স্পেসে এই জিনিসটা নেই। কাজেই এই দুটো জিনিসের ইনফ্লুয়েন্স ছাড়া বিভিন্ন রকম যান্ত্রিক এবং মানে বোথ বায়োলজিক্যাল অ্যান্ড নন বায়োলজিক্যাল মেটেরিয়ালস, হাউ দে বিহেভ, সেইটা নিয়েই আমাদের গোটা ব্যাপারটা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট করা হয়। তার মধ্যে প্রথম এক্সপেরিমেন্টটা যেটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে গাছপালা, এরা ওই মাইক্রোগ্র্যাভিটি রিজিয়নে গিয়ে, মানে যেখানে গ্র্যাভিটি প্রায় নেই, সেইখানে গিয়ে কিভাবে তাদের গ্রোথ হতে পারে, এইটা একটা বড় এক্সপেরিমেন্টেশনের ব্যাপার ছিল। কারণ গাছপালা যখন আমাদের পৃথিবীর মাটিতে ভূপৃষ্ঠে বেড়ে ওঠে, তারা সবসময় মানে গ্র্যাভিটির এগেনস্টে তাদের গ্রোথটা হচ্ছে, উপরের দিকে উঠছে বা মাটি দিয়ে লতিয়ে চলছে, এই সমস্ত ব্যাপার। কিন্তু ওইখানে গিয়ে এই গাছপালাগুলো কিভাবে বিহেভ করতে পারে, গাছপালা মানে প্ল্যান্ট সেলগুলো কিভাবে বিহেভ করে, সেটা দেখার উপরে নানা রকম এক্সপেরিমেন্ট করা হয়। দ্বিতীয়ত এক্সপেরিমেন্ট করা হয় স্টেম সেল। আজকালকার দিনে আমরা স্টেম সেল প্রিজার্ভেশনের ব্যাপারে সবাই জানি, কিন্তু এই স্টেম সেলগুলো, যেগুলো থেকে আমাদের মানুষের শরীরে হাড় তৈরি হয় বা নার্ভাস সিস্টেম তৈরি হয় বা ডিফারেন্ট টিস্যুস তৈরি হয়, সেই স্টেম সেলগুলো আমরা ওখানে গিয়ে কিভাবে তারা বিহেভ করতে পারে, এটা কোনো রকম ভাবে আমাদের মানুষের শরীরে যে সমস্ত ক্ষয়ক্ষতি, যে সমস্ত, সেগুলোকে পূরণ করবার জন্য কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেই ব্যাপারে এক্সপেরিমেন্টেশন হয়। এর আগেও বহুবার কাঠ নিয়ে, মানে উড নিয়ে এক্সপেরিমেন্ট হয়েছে, যে whether that can be a viable solution for developing spacecraft and all these things. তো এই ব্যাপারগুলো নিয়ে সেখানে এইবারে প্রথম একটা উডেন স্যাটেলাইটকে ডিপ্লয় করা হয়। তাছাড়া মাইক্রোবস, তারা ওপরে গিয়ে কিভাবে, মানে ওই অ্যানারোবিক কন্ডিশনে তারা কিভাবে বিহেভ করে, তাদের মিউটেশন হয় কিনা ডিফারেন্ট রেডিয়েশনের এগেনস্টে, এই ব্যাপারে ওখানে কাজকর্ম করা হয়েছে। এবং সবশেষে বলি যেটা, যে আমরা মানুষরা, মানে হিউম্যান বিং যখন এখানে পৃথিবীর মাটিতে থাকি, তখন আমরা দেখতে পাই যে দিনের বেলা আমরা জেগে থাকি, কাজকর্ম করি, এবং রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা হয়ে গেলে আমরা ফ্যাটিকড হই এবং তার জন্য আমরা ঘুমিয়ে পড়ি। তো এই গোটা ব্যাপারটাকে বলা হয় সার্কেডিয়ান সাইকেল।
এই সার্কাডিয়ান সাইকেলটা ওখানে যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ভেতরে আর্টিফিশিয়ালি লাইটিং দিয়ে গোটা ব্যাপারটাকে কন্ট্রোল করা হয়, তার এগেনস্টে এই সার্কাডিয়ান সাইকেলটা কিভাবে ট্যাম্পার্ড হয় বা তার বিহেভিয়ার কিভাবে চেঞ্জ হয়, এইগুলো নিয়ে কাজকর্ম করা হয়েছে। এরকম নানাবিধ ব্যাপার নিয়ে ওখানে আলাপ আলোচনা, কাজকর্ম, গবেষণা সবই হয় এবং হয়েছে। এবং এইগুলো আশা করা যায় যে নানা রকম আমাদের পৃথিবীতে বসে যে সমস্ত রিসার্চ চলছে, যে সমস্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে সমস্ত গ্রোথ হচ্ছে, তার উপরে একটা ভীষণ রকম প্রভাব ফেলতে পারে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে বিআইটিএম এ সারা রাত ধরে কিউরেটররা ছিলেন, সায়েন্টিস্টরা ছিলেন, এবং পুরো লাইভ স্ট্রিমিং প্রত্যেকে দেখেছেন, যেটা আগামী প্রজন্মের কাছে শেখার বিষয় একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আগামী প্রজন্মকে কিভাবে এই যে সুনিতা উইলিয়ামসের যে পুরো জার্নিটা 9 দিন থেকে 9 মাস, এটা কিভাবে ইন্সপায়ার করবে? আমার মনে হয় আমরা ব্যাপারটাকে হয়তো 9 দিন থেকে 9 মাস হিসেবে দেখছি। অবশ্যই তাদের জন্য একটা উদ্বেগের কারণ নিশ্চয়ই ছিল, কিন্তু তার থেকেও আগে আমি যেটা বলতে চাই যে দে হ্যাড ইমেন্স অপরচুনিটি টু কন্টিনিউ উইথ দেয়ার এক্সপেরিমেন্টেশনস। এই যে এত গবেষণামূলক কাজ হলো এবং সেই কাজগুলোকে এত দিন ধরে উপরে থেকে মাইক্রোগ্রাভিটি রিজিয়নে থেকে করা, এগুলো কিন্তু একটা অপরচুনিটি আমি বলবো। এবং এই ব্যাপারে বিশদে আপনারা নাসার ওয়েবসাইটে বা নাসা যে সমস্ত টাইম টু টাইম বুলেটিনগুলো পাবলিশ করেছে, সেগুলোতে যদি আপনারা দেখেন, সেগুলোতে দেখবেন যে এইগুলোর কত মানে দূরদর্শী প্রভাব হতে পারে। এবং যে সমস্ত আজকালকার দিনে পড়ুয়া যারা আছেন, যারা ভবিষ্যতে আমাদের এসএনটি যে সমস্ত এসএনটি ডেভেলপমেন্ট হবে সেগুলোকে কন্ট্রোল করতে থাকবেন, সেইগুলোর ওপরে এই জিনিসগুলোকে নিয়ে জানাশোনা এবং পড়াশোনা করা, সেই ব্যাপারে এগুলো খুবই ইনফ্লুয়েন্সিয়াল হবে। এবং আমার মনে হয় এনারা আমাদের যারা যে সমস্ত ছোট্ট বন্ধুরা এখানে আসতে পারেনি, তারা যদি টিভির পর্দায় বা ইন্টারনেটে এগুলো আমাদের এই লাইভগুলো দেখতে থাকে, আমাদের এই লাইভ স্ট্রিমিংটা নাসার থেকে যেটা হয়েছে সেটা দেখতে থাকে, তাহলে তারা যথেষ্ট মানে অভিভূত হবে এবং তারা এই ব্যাপার নিয়ে পড়াশোনা করার জন্য খুবই আগ্রহী হবে। থ্যাংক ইউ সো মাচ এনকে টিভিকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। স্বাভাবিকভাবেই নতুন প্রজন্মের কাছে তো এটা একটা অবশ্যই দৃষ্টান্ত, এবং বিআইটিএম যারা কিউরেটররা ছিলেন তারা সারা রাত এই লাইভ স্ট্রিমিং দেখেছেন। এই যে জার্নিটা অবশ্যই শেখার মতো, গর্বের দিন তো বটেই। এবং এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে সুনিতা উইলিয়ামসকে মোটামুটিভাবে 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, নজরদারিতে থাকবেন তিনি, এবং তারপরেই ঘরে ফিরতে পারবেন। ক্যামেরায় নবীনের সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকে টিভি বাংলা, কলকাতা।